নমস্কার, সিনে কলকাতা ওয়াইটি মিডিয়াতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সাগরিকা, আর আমাদের সঙ্গে আছেন স্বরূপী। দিদি, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো বল? আমি সবসময় ভালো থাকি, বিন্দাস। মানে হাসি মুখের নামই হচ্ছে স্বরলিপি। আমি যতবার তোমাকে দেখেছি, আমি দেখেছি এক গাল হাসি সব সময়। তো তোমার তো লাইফে অনেক স্ট্রাগল গেছে, তো তারপরে সেই স্ট্রাগল গুলোকে জয় করেছো তুমি একা। এই হাসি মুখটাই কি তোমার মূল অংশ? হ্যাঁ, মানে জয় করতে পেরেছি, এটার জন্যই তো হাসি পায় সবসময়, যে পেরেছি, যেটা চেয়েছি মোটামুটি যতটা চেয়েছি পেরেছি। আর স্ট্রাগল তো লাইফে থাকবে, এবার সে কতটা সেটা হজম করে নেবে নাকি সেটার বিরুদ্ধে লড়বে, সেটা তার ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে। এবার আমার যেমন মন খারাপ হয়ে যায় যদি আমি স্ট্রাগলটা না করি, যে আমি মেনে নেবো, আমি মেনে নিতে পারবো, তখন আমি লড়ে গেছি। এবার সেটা তো ব্যক্তির উপর নির্ভর করে। তুমি খুবই লড়াকু। আমার ভালো লাগে, কারণ আমার মনে হয় যে অ্যাডজাস্ট করলে তো লাভটা কি হলো, বেঁচে থেকে তো তাহলে মানে আমার মনকে তো আমি সায় দিতে পারি, মন ভালো না থাকে কিন্তু কিছুই করতে পারবো না। আর তাতে হয়তো একটু বেশি পরিশ্রম করতে হয়, একটু বেশি সময় দিতে হয়, বা নিজের জেদটাকে আঁকড়ে রাখতে হয়। কিন্তু যদি সেটার ফলটা ভালো আসে, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ করে যে হ্যাঁ, এটা করলে আমার মনে হয় যে, আর যদি দেখো যে সেটার জন্য ভালো হচ্ছে, তাহলে আমার মনে হয় যে আজকে আমি যে লড়াইটা করেছি, সেই লড়াইয়ের পর আমার মনে হয় অনেকটা মেয়ে যখন যাদের বর তাদের ছেড়ে চলে যায় বাচ্চা রেখে বা যাই হোক, দেখ কেমন লাগে বলে, বা তারা বাচ্চা নেওয়ার আগে 5বার ভাবে নেবো কিনা। আজকে আমি একা কোনো পুরুষ ছাড়া কাজটা করেছি বলে একদম। 5টা লোক বা আমার বাড়ির লোকরা অন্তত, আমার বোনেরা অন্তত সেই সাহসটা পেয়েছে যে না, ও যদি পারে আমিও কেন পারবো। আমার মনে হয় সেখানেই আমার কাছে কোথাও একটা সাকসেস, যে মেনে না নিয়ে অ্যাডজাস্ট না করে এগিয়ে গেলে আমার খুব ভালো লাগে। আর আমি আমাকেই সব থেকে বেশি ভালোবাসি, যাতে আমি ভালো থাকতে পারি, আমার মন ভালো থাকে, সেটার উপর প্রচন্ড জোর দিই। আবার বৈঠক যখন শুরু হয়েছিল, তারপরে মানে তোমার কখন মনে হলো যে একটা ক্যাফে শুরু করা দরকার? দুজনে মিলে তো শুরু করেছি। এটা 2011-তে, 12 থেকে বেসিক্যালি 11-র শেষ থেকে। কারণ তখন না, মানে আমরা আর্টিস্ট ফোরামের লোকেরা প্রচন্ড লড়াই করছি ঘন্টা নিয়ে, এত ঘন্টা কাজ করবো না, সিনিয়র বেশি তখন, জুনিয়ররা তো তখন খুব কম চান্স পেত, সিনিয়ররা খুব প্রধান চরিত্রে থাকতো, জুনিয়ররা ছোট ছোট চরিত্রে আসতো। তখন এই ট্রান্সফর্মটা হলো, বড় বড় চ্যানেলস আসতে শুরু করলো, এবং কম বয়সী, সেটা বম্বেতে শুরু হয়ে গেছিল, কম বয়সী মেয়েদের দিয়ে সিরিয়াল করানো। এবং সেখানে যেটা হচ্ছিল যে আবার ঘন্টা হিসেব, তখন কি হলো তোমাদেরকে, মানে আমার তখন 28 বছর বয়স, আমাকে বলা হলো মায়ের চরিত্র করার 16-17 বছরের মেয়ে। আমি সেটা মেনে নিতে পারলাম না। আমি কেন মেনে নেবো? তখন বললো তুমি কি করবে, আর সত্যি তো ব্রেড এন্ড বাটার আমার এটা, আবার চ্যালেঞ্জ করে দিল। তখন আমার না পরিবেশটাই বদলাচ্ছিল মনে হচ্ছিল, কারণ সবাই তখন আর কেউ, অন্তত আমি আমি অব্দি যা দেখে এসেছি যে কেউ পড়াশোনা জানা, তারা অনেক দিন ধরে, অ্যাকচুয়ালি তো প্র্যাকটিক্যালেও পড়াশোনা হয়, এমন না যে তুমি পুঁথিগত পড়াশোনা করে অনেক কিছু ডিগ্রি হয়ে এলে। তো যারা 15 বছর 10 বছর ধরে অ্যাসিস্ট করে করে তারা ডিরেক্টর হচ্ছে, তাদের অনেক কিছু জানা আছে, আর হুট করে তার রেফারেন্সে চলে এসে সে ডিরেক্টর হয়ে যাচ্ছে, বা ইপি চ্যানেল সবকিছু বলবে, মানে অবাঙালি লোকেরা বাঙালিদের ওপর, মানে এখনো সেটা তো ভরে গেছে, আরো বলবে, কিন্তু জানেই না বাঙালি কালচার, বাংলা কি ভালোবাসে, বাঙালি মেয়েরা কি করে কি খায়, তাদের সেন্টিমেন্ট কোথায়, সবকিছু চাপাতে শুরু করলো। এবং মানে আমি একটা সিন করেছিলাম, আমার খুব কান্না পেয়েছিল, যে আমার ছেলে মরে যাচ্ছে অগ্নি পরীক্ষা, তো আমি গয়না বিক্রি করতে যাচ্ছি, দিয়ে তারপরে আমার বরকে বলছি এটা টাকা নাও, আমার বাচ্চা ছেলে, আমি কি করে সেজে যাব? তো আমাকে চ্যানেল হেড বললেন যে তুমি মরে যাও, तुम मर जाओ, तुम्हारे पति मर जाए, तुम्हारे बेटे, और तुम्हें सजना पड़ेगा क्योंकि तुम हिरोइन हो सीरियल के। আমার মনে হয়েছিল অভিনয় করবো কি করে, সাজা মানে তো আমার আনন্দ, মন খারাপ থাকলে কেউ সাজতে পারে, সাইকোলজি ছাড়া অ্যাক্টিং কি করে করবো, তখনই আস্তে আস্তে মনে হয়েছিল। এবং আস্তে আস্তে সব ইচ্ছে থাকলে উপায় হয়, করতে করতে আমার ওই সব তৈরি হলো। তাই জন্যই কি তুমি সিরিয়াল থেকে সরে এলে? একদম সরে এসেছি, এবং তারপরও 2-4টে যে কাজ এসেছিল সেগুলোতেও আমার মনে হয়েছিল যে কাজ না করতে পারলে করবোটা কি, আর আমি পারবো না নেগেটিভ ক্যারেক্টার করে সেই তাকে মারছি তাকে ধরছি, মানে আমি ভাবতেই পারবো না, আমার শরীর খারাপ হবে। সেখানে ক্রিয়েটিভিটি নেই, শুধু গিয়ে জাস্ট কলুর বলদের মতো এক্সপ্রেশন দেওয়া, চলে এসো, আমি সরি টু সেন্ড পারবো না। আর কোনোদিন ফেরারও ইচ্ছে নেই তো? না না, আমি কাজ করতে চাই, কাজ করবো না যে তা নয়, ভালো চরিত্র নিশ্চয়ই করতে চাই, কিন্তু আমি সিরিয়ালটা করতে পারবো না। যদি অল্প সময়ের চরিত্র থাকে যেটা আমার পছন্দ হবে,
কারণ আমার আর ব্রেড এন্ড বাটার নয়, এটা আমার প্যাশনে এখন দাঁড়িয়েছে। আর আমি ভীষণ ভালোবাসি, মানে আমি ছোটবেলা থেকে অভিনেত্রী হতে চেয়েছি, আমি চাইও যাতে মরি যখন অভিনেত্রী হয়েই মরি, কিন্তু কোথাও গিয়ে তো অ্যাডজাস্ট করতে পারবো না, মানে যা ইচ্ছে তাই আমি করতে পারবো না, তাই আমার বেরিয়ে আসা। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যা অবস্থা বাংলার মানে শিল্প, যেখানে সিনেমা নেই, ভালো কাজ নেই, সেখানে দাঁড়িয়ে তো লোকেরই কাজ নেই। তো আই এম সো লাকি যে আমি সেই সময় ডিসিশনটা নিয়ে বেরিয়ে এসে, কারণ আজকে যা যা হচ্ছে আমি মেনেই নিতে পারবো না। যে না, তুমি জানো না যে আমি ধরলাম আমি একটা ইংলিশ মিডিয়াম পাস করা, আমি বাংলা বলতে পারি না, হঠাৎ দিয়ে আমার শ্বশুর বাড়িতে সিদ্ধ সিদ্ধ বাংলা বলতে শুরু করলাম। আমি বললাম যে এরকম কেন হবে, তা শুনবেই না, ওদের চ্যানেল যা বলছে করো, তো তুমি এটা পারো কেন, এই কারণেই আর কি। তো তোমার প্যাশন অভিনয়, এতদিন তুমি ডিটাচড আছো, এটাও তো তোমার একটা খারাপ লাগার জায়গা যে সরি। খুব খারাপ লাগার জায়গা, চেষ্টা করেছি বহুবার, কিন্তু আমি দেখেছি যে আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি যেভাবে যেভাবে দায়িত্ব নিয়ে গেছি, এবার কোথাও গিয়ে ওই সিনেমা বই আমাদেরকে ইন্সপায়ার করে, যখন তুমি এগোতে যাবে এক পা, বক্সিং এ যেটা বলে যে তারপর 2 পা পিছিয়ে আসার চেষ্টা করো, এখন আমার 2 পা পিছনে 13 বছর ধরে আছি আমি, সেটা তাও আমি করেছি, কারেক্টিং করলাম মাঝখানে, সেই সময় ছোট ছোট করে 2-4টে কাজ করেছি। পডকাস্টটা করে এই মুহূর্তে আমার যেটা মজা হচ্ছে যে আমি কোথাও গিয়ে রোল ক্যামেরা অ্যাকশনটা শুনতে পাই, হয়তো অভিনয় নয়, তবু কিছু বলার জায়গা আছে, তো সেই জায়গাটা মুখ দেখানোর জায়গা আছে, সেই হলে একটু একটু আনন্দ পাচ্ছি, ক্যামেরার লাইটের জায়গাটা মানে ক্যামেরার সামনে তুমি আসতে আসতে পারছো। পেরেছি। তো নিজের প্রোডাকশনেরই চেষ্টা করছি, আমার নিজেরও একটা ছবির কাজের মানে প্রডিউসার প্রোডাকশন হাউস করেছি, সেটা ওয়েবস ফিল্ম বাজারে চান্সও পেয়েছিল, সেটা কাজে চলছে, প্রি প্রোডাকশন চলছে, ওটা জানুয়ারিতে মেবি শুট হবে, ততক্ষণ না হয়তো বলা যায় না। তো ওইটার পেছনে আছি, কাজ করছি, কিন্তু আমি অভিনেত্রী, আমি চাই যদি ভালো কাজ থেকে নিশ্চয়ই। মানে ওইটার জন্যই তোমার পডকাস্ট করা, নিজস্ব প্রোডাকশন হাউস করা। অভিনয় আমি ফিরবো, এটা যে বয়সী হোক যখনই হোক, কিন্তু এখন হ্যাঁ, এখন আমি রেস্টে আছি, কারণ পুরোটাই এখন ভীষণ খারাপ সময় যাচ্ছে সবকিছুতে, একদম কোনো কিছু ক্রিয়েটিভিটি নেই, সবকিছু মানে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে যদি ভালো কিছু হয় ডেফিনেটলি চেষ্টা করবো, তবে আবার বলছো করাটা কিন্তু একটা ভালো বাংলার জন্য হয়েছে, কারণ বাংলায় 13 বছর আগে কিন্তু সাধারণ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বাঙালি কখনো ভাবেনি, স্পেশালি মেয়েরা, যে এখন যে ক্যাফে ট্রেন্ডটা হয়েছে বাংলায়, এটা কিন্তু পুরোটাই মেয়েদের দ্বারা করা, ম্যাক্সিমাম কিন্তু ওনার হচ্ছে মেয়েরা, তো সেটা কিন্তু বাঙালি ভাবেনি। তো আমি আবার বৈঠক করার পর, বা বৈঠক যেটা প্রথম করেছিলাম, বাঙালি কি চায় সেটা কিন্তু চেষ্টা করেছিলাম, যে বাঙালি গান শুনতে চায়, চায়ে চর্চা করতে চায়, এবং তার সাথে সাথে বই পড়তে চায়, মানে কালচারটা কিন্তু বাঙালি ধরে রাখতে চায় যতটা পারে। সেটা করাতে কিন্তু আমি কিন্তু এটা 13 বছর ধরে চালিয়ে গেছি, রবীন্দ্রসঙ্গীত তুমি এসে শুনেছো এখানে, বই পড়া, বই কিন্তু বিক্রি বই হয়, প্রচুর আছেও তোমার ক্যাফে। আমার এটা বিক্রি হয় বই। আচ্ছা। তারপরে হচ্ছে যে এই যে মেনু কার্ডটা বইয়ের মতো করা, ঘুরে উল্টে দেখা, যে সবাই কিন্তু পড়ে, এটা আমি দেখেছি। কিন্তু বাঙালি কিন্তু বাইরে থেকে লোকজনকে এনে দেখা যায়, দেখো এটা প্রথম, আমারটা হচ্ছে প্রথম বাংলা থিম ক্যাফে, ফেলুদার বাড়ি, সেটা কিন্তু লোকে বোঝায়, ফেলুদা আমাদের এইরকম ডিটেকটিভ আমাদের সত্যজিৎ রায় লিখেছেন, মানে বিদেশিদের এনে বোঝায়, অন্য কালচারের লোকেদের এনে বোঝায়, যেটা আমার কাছে মনে হয় যে আমি নিজে বাংলা অনার্স গ্রাজুয়েট, তো সেটা কিছুটা হলেও একটু তো দিতে পেরেছি একদম। বাংলাকে। আর বাংলাকে নতুন ব্যবসা দিয়েছে, এটা হচ্ছে ক্যাফে কালচার, যেটা কিন্তু ছিল না, মানে এমএনসি কোম্পানির বাইরে কিন্তু স্ট্যান্ডালন ক্যাফে কিন্তু 2012-তে ছিল না, সেটা কিন্তু বৈঠক বা আবার বৈঠকই কিন্তু এনেছে। না, এখনো আমি দেখেছি বাঙালিরা কিন্তু ব্যবসা করবো এটা খুব একটা ভাবতে পারে না। না ভাবে ভাবে না কিন্তু তা নয়, মেয়েরা কিন্তু অনেক আগে একটা চাকরির খোঁজ করে, চাকরি না পেলে আমরা যাবো এই সমস্ত দিকে, এটা কিন্তু এখনো আছে। সেখান থেকে তুমি একজন, আসলে কি বলতো, সিকিউরিটি ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের তো শেখানোই হয় না যে তুমি একটা পুরুষ ছাড়া বাঁচতে পারো, আমাদের তো শেখানোই হয় তুমি পড়বে, পড়ে প্রচুর পড়তে যাবে, সেই সময় তোমার মা তোমাকে দিয়ে আসবে, তারপর তুমি আবার পড়বে, তুমি একটা চাকরি করবে, হ্যাঁ, তারপরে তোমার exactly, জন্য ভাই। একটি পাত্র খোঁজা হবে। খোঁজা হবে, তাকে জানতেও চায় না যে তুমি আদৌ পুরুষের প্রতি আগ্রহী না, তুমি সমকামী, তুমি কি কিছু জানতে, সেটা নাকি রোগ, মানে এত শিক্ষিত হয়েও সেই দিকে আমরা ভাবছি, সেটা বাঙালি না, পুরো আমাদের ইন্ডিয়ান কালচার। কিন্তু
বাঙালি কোথাও গিয়েও সেটা থেকে বেরোয় এবং কিছু হলেও দেখো উচ্চবিত্ত ব্যবসায়ীদের ছেলেরা ব্যবসা করবে সেটা ভেবেছে, তো মেয়েরা তাও কিছুটা হাত দিয়েছে, কিন্তু কখনো তারা তো দেখেনি। এবার ধরো আমাদের জেনারেশন যদি আমার মেয়ে দেখে, আমার মেয়ে তো নিশ্চয়ই চেষ্টা করবে যে আবার বৈঠকটাকে সংরক্ষণ করা। তো আমার মনে হয় সেই কালচারটা যে ছেলে বা মেয়ে হোক নির্বিশেষে তাদেরকে ফোর্স করা যে যাও কাজে বেরো, আমার ব্যবসাটাতে নিয়ে নিয়ে বসে। যেমন আমি আমার মেয়েকে নিয়ে আসি, ওকে দিয়ে এই অ্যাম্বিয়েন্সে তৈরি হচ্ছে, সেই পরিবেশেও কিন্তু কি দিয়ে কি তৈরি হয়, কত দাম রাখা উচিত, সেটা বিক্রি করলে কতটা আসতে পারে, তার প্রফিট লেভেল কি, প্রফিট মানেটা কি, সেগুলো কিন্তু ভেতরে ভেতরে তৈরি হচ্ছে। তো তৈরি করলে ছেলে মেয়ে কেন আসলে কোনোটা যেমন মনে করা হয় যে একটি ছেলের কাছে একটি বাচ্চা রাখা খুব কঠিন, কিন্তু এমন অনেক ছেলে আছে যারা দারুণ বাচ্চা রাখতে পারছে। সেরকম আমার কাছে বাচ্চা মানুষ করা খুব কঠিন, বাড়ির কাজ করা খুব কঠিন, কারণ জানি না করতে। আমার লোক লাগে, আমি একদম সামলাতে পারি না, আমি রান্না করতে পারি না, আমি বাড়ি গোছাতে পারি না, আমি খুব অবসাদী। সেখানে কিন্তু আমার লোক লাগে একটা, সেখানে দাঁড়িয়ে আমি বাইরের কাজ করতে পারি, আমার ব্যবসা করতে সত্যি কোনো চাপ হয় না। অ্যাকচুয়ালি কিছু মানুষ নরম হয়, কিছু মানুষ কঠিন হয়, সেরকমই হয় যে কাজটা কিন্তু কাজ, যেটা ছেলেদের কাজ এটা মেয়েদের কাজ বলে কিছু হয় না। তোমার মেয়েও তো অভিনয় করেছে, ও হ্যাঁ। কি ফিউচারে অভিনয় নিয়ে থাকার শখ নাকি বিজনেস? সবই করবে আমার মনে হয়, কারণ বিজনেসটা মেরুদণ্ড। কারণ তোমার ফিনান্সিয়াল যদি ফিনান্সিয়ালি তুমি স্ট্রং হও, যেটা আমার ক্ষেত্রে আমার ছিল না, তাই আমি যা পেরেছি যেরকম ভাবে টাকা দিয়েছি সেই নেগোসিয়েশনে গেছি। কিন্তু ও যদি মনে করে যে ফিনান্সিয়ালি স্ট্রং থাকাটা খুব জরুরি, তাই ব্যবসাটা তো তৈরি হয়ে গেছে, এখন জাস্ট একটু রক্ষণাবেক্ষণ করলেই চলবে। আমার মনে হয় ওর এটা করা উচিত, যেটা আমার মনে হয়। আমি যতদিন বেঁচে থাকবো তো থাকবে। এই যখন আবার বৈঠক ক্যাফেটা করলে তখন দুজনে শুরু করলে, একজন হয়ে গেলে অনেকটা তো প্রেশার। তো সেই প্রেশার থেকে তোমার কোনোদিনও মনে হয়নি আর পারছি না? রোজ মনে হতো। আমি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করিয়েছি নিজের, আচ্ছা। তার জন্য যা যা দরকার সেটা করেছি। কারণ সত্যি কথা বলতে মনে হয় মানে আমার তো এটা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি, মানে আমি যদি আজকে আমি কারোর আন্ডারে কাজ করছি না, এটা আমার নিজস্ব পুরো। তো আমার এটা থাকলেই আমি থাকবো, তো এটা খুবই জরুরি জিনিস। তাই আমাকে নিজেকে যেমন তৈরি করতে হয়েছে যে আমাকে এটাকে নিয়েই চলতে হবে, তাই আমি দায়িত্ব নিয়েছি। আমি তো পালিয়ে যেতে পারবো না, না। আমি এসকেপিস্ট নই। তাহলে আমাকে কারণ আমরা মেয়েরা খুব কম এসকেপিস্ট হই, একটাই কারণ আমরা পিরিয়ডস থেকে পালাতে পারি না, আমরা পেন থেকে পালাতে পারি না। তো আমরা কোনো সিচুয়েশন থেকেই পালাবার অপশন না। আজকে বাচ্চাটা হয়ে গেলে আমি পালাবো কোথায়? তাই তো। তো আমি কোথায় যাব? তো আমি এটা থেকেই বা কেন পালাবো? তাই আমি সেই লড়াইটাকে লড়েছি এবং আমার মনে হয়েছে যে শারীরিক ছাড়া মানসিক ভাবে শক্ত হতে হবে। কারণ তখন তো আমরা প্রচন্ড উইক থাকি। আফটার ডেলিভারি যে সময়টা আমাকে ছেড়ে গেছে, যেটা খুবই কি বলবো নাজুক সময়, সেটা হচ্ছে যে যখন তুমি তোমার নাড়ি কাটা, তোমার সিজার হয়েছে, তোমার সদ্য বাচ্চা হয়েছে, তুমি জানো না কি করবে। 11 দিনটা তো একটা মা এবং বাচ্চা দুজনকেই নিজেদের তৈরি করার মতো খুব কঠিন সময়। সেই সময়টা আমি পেরেছি এবং আমার মনে হয় যে সব মেয়েরাই পারবে, তার জন্য একটু মনে জোর লাগবে। আর যেটা করতে হবে ফিটনেস, আমি খুব ফিটনেসের উপর, খাওয়া দাওয়া এক্সারসাইজের উপর খুব যত্ন। আমি চেষ্টা করি রেগুলার এক্সারসাইজ করার, এটাতে আমার মেন্টাল হেলথ ভালো। তো এইভাবেই আমি ঘুমটা ঠিকঠাক করা, যাতে আমি পরের দিনে, কারণ আমাকে কাজ করতে হবে, সেগুলোর উপর আমি নিজেকে খুব ভালোবাসি। তাই নিজের যত্নটা নিলে আমার মনে হয় আমি সবার যত্ন নিতে পারবো। ফ্যামিলি সাপোর্ট তো ডেফিনেটলি পেয়েছিলে সেই সময়। ওই ফ্যামিলি সাপোর্ট পেয়েছি, পাইনি বলবো না, কিন্তু তারা অনেকটা বেশি আমাকে নারী হিসেবে দেখেছে। আমিও নিজেকে প্রথমে নারী হিসেবে দেখেছি, তারা মানুষ হিসেবে কখনো চেষ্টা করেনি। তাদের ধারণা ছিল, আমার মারও ধারণা ছিল যে বাচ্চা হয়ে গেছে, তুমি জাস্ট কাজ করবে, রোজগার করবে, বাচ্চাকে দেখবে। আমারও যে একটা মানুষ আমি দেখি, আমি তো সেই লড়াইটা হয়েছে। আজও আমার বাড়ির লোকেদের সাথে আমার সেই লড়াই চলছে, কারণ আমার অনেক পুরুষ বন্ধু থাকতে পারে, পুরুষ সঙ্গী থাকতে পারে, কিন্তু আমি যদি কারোর বাড়ি যাই, তার বাড়ি থেকে কন্ডম বেরোলে, সে একটা সিঙ্গেল পুরুষ হলে, এটা নিয়ে আমি লিখেছিলাম, আমার নামে দোষ পড়ে। কেন? কারণ আমি সিঙ্গেল। আচ্ছা। এবং আমার বাড়ির পরিবারের লোক সেটা সাপোর্ট করে যে দিদি ভাইয়ের চাল চলন বা দিদির চাল চলন ভালো নয়। মানে এই জায়গাটাতে আমার চিরকালই বিরোধ আছে এবং আমি করে যাব, লড়ে যাব। কারণ আলটিমেটলি পুরুষতন্ত্রকে কমাতে গেলে, তাদের ইকুয়ালিটি আমাদের আনতে গেলে, বাড়ি থেকে এই আস্তি সিনেমাটা দেখে তো মানে আমার
আরো বেশি করে মনে হলো যে ভীষণ জরুরি বাড়ি থেকে এই পুলিশতন্ত্রটাকে তৈরি করা। এবং আমি যদি না প্রোটেস্ট করি তাহলে আমার মেয়েকে, আমার মামা আমাকে যখন আমি প্রথম গাড়ি কিনি 23 বছর বয়সে, একটা আহ কি বলবো ফ্ল্যাটগত সমস্যা আমাদের, যখন পারিবারিক দিদার ফ্ল্যাটের সমস্যা, কাউকে কিছু বলেনি, আমি বারণ করেছিলাম দিদাকে নিয়ে যেও না। তখন আমার মামা ভাড়া কলোনির সামনে বলেছিল গাড়ি কি করে কিনেছে চিপ হয়েছে, মানে আমার পরিশ্রমটা কোনো পরিশ্রমই নয়। তো আমার কাছে সবসময় মনে হয় যে আমার মামা বলেছিল, কারণ আমার মা প্রোটেস্ট করে, আমি আমার মেয়ের উপর দাগ কাটতে দেবো না। এটা আমার প্রতিজ্ঞা, আমার মেয়ের প্রতি, আমার সোসাইটির কোনো মেয়েদেরও আমি দেবো না। কারণ তারও বেড়ানোর ইচ্ছে আছে, তারও পুরুষ সঙ্গীর ইচ্ছে আছে, তারও মদ্যপানের ইচ্ছে আছে। একটি মেয়ে বলে সে করবে না, বা একটি পুরুষ বলে সে ব্রথেলে যেতে পারে, একটি মেয়ে কোনো পুরুষের সঙ্গী হতে পারবে না, যে বিবাহিত অবিবাহিত। এটা যে যার মেন্টাল ইস্যু, তার ইচ্ছের উপর ডিপেন্ড করে। তাই এটা ছেলে মেয়ে বলে দাগিয়ে দিলে চলবে না। তোমার তো লাভ ম্যারেজ ছিল, তখনও কি কোনো প্রবলেম হয়েছিল ফ্যামিলিতে? না, আমার ফ্যামিলিতে আসলে আমি পাত্তাই দিই না। নিজের মতো চলিস, আমি রেবেলিয়ান ছোটবেলা থেকে। আমি বিশ্বাস করি না। আর আমার যদি মনে হয় ভালো, বলতে আমি বিয়ে করতে চাইনি, আমার মা জোর করে বিয়ে দিয়েছে। ও, আমি আমি যদি বিয়ে না করতাম আমার জন্য ভালো ছিল। আমার বিয়েতে বিশ্বাস ছিল। বিশ্বাস কি হলো, 4টে সই করে লাভ, সে ডিভোর্স করতেও এক গাদা সময় লাগবে। সে সোসাইটি কি আমার বাচ্চার বাবার কাছে, তার মনই যদি না চাই সোসাইটি করবে তা? সেটা তো একদমই। আমি চাই না এই ব্যাপারটা নিয়ে। আমার বিয়ে ব্যাপারটাতে কোনো আগ্রহী নেই। কারণ সবটা, বিয়ে না হলে ম্যারিটাল রেপ হবে না, বিয়ে না হলে তোমার তুমি কোথায় যাবে, আর এটা কোনো আইনই নেই যে তোমাকে শ্বশুর বাড়ি যেতে হবে, এটা কোনো আইনই নেই। না, তাহলে সোসাইটি তোমাকে বলছে বাচ্চা নাও, সোসাইটি তোমাকে বলবে বিয়ে না হলে গল্পগুলোই আসবে। এই আগুনে পুড়িয়ে দেওয়া, ডাউরি নেওয়া, কোনো গল্পতেই যাবো। বিয়ে করার দরকারটা কি? সঙ্গে থাকো। আর আলটিমেটলি ছেলেরা কি চায় বিয়ে করে? তুমি যাবে, তুমি ওর সব করে দেবে, সব দায়িত্ব নেবে। আমি কি পাবো? আমার কি আছে? ছেলেটি বাড়িতে এলে বৌমাকে পাঠিয়ে দে, যা যা ওকে আরাম দে। হ্যাঁ। তো মেয়েটি বাড়িতে আসার পর ছেলেটিকে কি বলা হয়? কোন বউ বলতে পারে যে আমি খুব টায়ার্ড, প্লিজ আমাকে একটু আরাম দাও? আই এম সরি টু সে, বাট ইটস ভেরি ডিফিকাল্ট। শেখানোই হয় না আমাদের। এটা থেকে বেরোতে হবে। এখান থেকেই পেট্রিয়ার্কির জন্ম। আর যেটার মূল কারণ হচ্ছে বাচ্চার সারনেম বাবা ডিসাইড করবে কি হবে। যেটা যতদিন না ভাঙবে এই পেট্রিয়ার্কি যাবে না। যেটা আমি এখনো লড়ে যাচ্ছি সারনেম নিয়ে। আমার মেয়ের সারনেম ইদার আমার বাবার নামে করবে, নয় তার বাবার নামে থাকবে। আমি সারনেমটাই চাইনি বলেছি, সেটা করে দেবে না। সেটা নিয়ে আমার কেস করা আছে, কিন্তু কবে উঠবে আমি জানি না। উঠলে অবশ্যই আমি জিতবো, কারণ এখন সব জায়গায় যেহেতু বম্বের এই আইনটা, কিন্তু আমি জানি না আমার কেএমসি কি করবে। আমি আবার যেতে চাই কেএমসির কাছে বম্বের আইনটা নিয়ে। আমি জানি না, কেএমসি বড় চিঠি ধরিয়েছে। প্রচুর লড়াই আমাদের। এখন কিন্তু বাবা মা দুজনের সারনেম ব্যবহার করে কেন দেবো আমি এত চাপ বাচ্চাটার উপর? আমার অধিকার, আমার অধিকার ছাড়াই বড় হোক। এক্স্যাক্টলি। কি যায় আসে, কি যায় আসে আমি কোন পরিবার, কোন বংশ, আমি কি, সেটা ইম্পর্টেন্ট। বংশ দিয়ে তুমি কি করবে? কিছু করার নেই। আলটিমেটলি তুমি রোজগার না করতে পারলে তোমার কিছু কেউ পাত্তাই দেবে না। তোমার আইডেন্টিটি তোমার, বাবার, মার, দাদুর আইডেন্টিটি। এই জন্যই আমি পডকাস্টটা করলাম। পূর্ব নারীদের কথা কেউ জিজ্ঞেস করে না, সবাই পূর্বপুরুষদের। তোমার দাদু কি করতে জিজ্ঞেস করে, আমার দিদিমা দাদুর পেছনে কতটা পরিশ্রম করেছে, তার জন্য দাদু নাম করেছে, কেউ জিজ্ঞেস করে না। এখন তো আউটডোর শুটিং এর নিরাপত্তা নিয়ে খুব কথা হচ্ছে। তোমাদের সেটা সময় নিশ্চয়ই। আউটডোর শুটিং ছিল, সেই সময় তোমরা সব সেফটি সিকিউরিটি পেয়েছিলে? না, কোন কালে ছিল? এতদিনে যে আর্টিস্ট ফোরাম কথা বলছে, এটা নিয়ে তো অবাক হচ্ছি। কোনোদিনই আর্টিস্ট ফোরাম এই নিয়ে কথাই হয়নি। তবে একটা জিনিস ছিল যেটা এখন আমি জানি না, এটা আমার মনে হয়, সেটা হচ্ছে যে আগে যারা ছিলেন তারা গ্রাম থেকে আসতেন, বা যাই হোক, কোন সময় জোয়ার আসে, কোন সময় ভাটা আসে, কোনটা মোহনা, কোথায় দ্বীপ আছে, এইটা যিনি ডিরেক্টর ছিলেন তার বোঝার উচিত ছিল, বা যিনি প্রোডাকশনে ছিলেন তাদের বোঝা উচিত ছিল যে ভাই ওই জায়গাটা কেউ যাচ্ছে না মানে নিশ্চয়ই নিরাপদ নয়। হ্যাঁ, এইগুলো ছিল তাদের মধ্যে। শিক্ষা কিন্তু শুধু এডুকেশন নয়, শিক্ষা কিন্তু একটা তোমার প্র্যাকটিস, যে তুমি দিনে দিনে এই যে এক্সপিরিয়েন্স থেকে তৈরি। নতুন একটা লোককে, সেই ডিরেক্টরের কত এক্সপিরিয়েন্স আমি জানি না, তাকে যে পাঠানো হয়েছিল, কতটা রেকি করে তারা গেছে যে কতদূর যেতে পারবে, সেগুলো কিছুই তো হয়নি। এখানে তো সবার প্রবলেম। মরেছে তো, আজকে যে মেয়েটি ছিল সেও তো মরে যেতে পারতো, সে বেঁচে গেছে, তার কপাল ভালো, তাই। আর ছেলেটি মরে গেছে।
তো কিছুই সিকিউরিটি একটা ফার্স্ট এড কিটও থাকে না, কিচ্ছু থাকে না, কোনোদিনই থাকেনি। কেন থাকে না, এত টাকা 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 করে কেন নেই আমি জানি না, যারা আছেন তাদের দায়িত্ব এটা। এবং পুরোটাই তো আমি মানতে পারছি না যে ওখানে পুলিশ যায়নি, কারণ একটা তুমি ক্যামেরা নিয়ে রাস্তায় দাঁড়াও পুলিশ চলে আসবে, কত বড় শুট হচ্ছে পুলিশ আসেনি, ওটা গোপনে টাকা দিয়েছে, বা তাহলে কার ভুল? গোপনে টাকা ঘুষ দেওয়াটা আমার ভুল, নাকি যে নিয়েছে তার তো ভুল নয়, যে দিয়েছে তার ভুল? তাহলে এই কালচারটা থেকে কি করে বেরোবে? মৃত্যুটাতেই পুরোটারই প্রতিফলন। আজকে যতই আমরা কাঁদি নাচি দুঃখ প্রকাশ করে, মৃত্যু ঘটেছে, এবং সেই লোকটি জীবনের কিছু ভালো অংশ হয়তো তার, সে মদ খাওয়া ছেড়ে দিয়েছিল, সে নেশা করা ছেড়ে দিয়েছিল, সে ভালো মানুষ হতে চাইছিল, সে আর হতে পারলো না। এখানে সোসাইটি কোথাও গিয়ে ব্যাড। একদম। তোমাকে কোনোদিনও কাস্টিং কাউচের সম্মুখীন হতে হ্যাঁ, হয়েছে? অনেকবার। পঞ্চম শর্ত নাম দিয়েছিলাম, একজন বলেছিল সব আছে, তুমি নাচবে, নাচতে পারি, তুমি আউটডোরে যাবে, যেতে পারি, পঞ্চম শর্ত হচ্ছে রোমান্টিক সিকোয়েন্স আছে, এটাতে স্মুথ করতে আমি করতে পারি, পঞ্চম শর্ত হচ্ছে তুমি আমাদের প্রডিউসারের সাথে থাকতে হবে। তাহলে সেটা আগে বললেন না কেন? আউটডোরেই আমাদের সাথে থাকতে হবে। আমি বললাম, থাকবো, আমার কিন্তু যায় আসে না। না, তুমি বুঝতে পারছো না, আমি আমি খুব বদমাইশ তখন বড় হয়ে গেছে, আসলে বড় মানে 24-25 পেরিয়ে গেলে একটা মানুষের। হ্যাঁ। ছোটবেলার একটা, তার আগেও হয়েছে, অনেক জায়গায় গেছি, তখন বুঝতাম না, আমি পালিয়ে আসতাম ভয়ের চোটে, যে তোমাকে করতে গেলে তোমাকে এটা করতে হবে, আমি করবো না। আমার সবসময় যেটা ছোটবেলা থেকে মনে হতো যে আমি অভিনয় করতে এসেছি, আর কিছু করতে পারবো না, কেন করবো আমি আর কিছু? তাহলে আমি অভিনয় যে জানি তার কি থাকবে জায়গাটা? আজও আমি তাই মনে করি, আমি যদি কাজ পাই আমি অভিনয়ের জোরেই কাজ পাবো, না হলে লাভটা কি করি? আমি কি দল করি বা আমি কোন দলে আছি, কার মঞ্চে গিয়ে বসছি, সেটার জন্য যদি আমার অভিনয়ের আহ কারণ হয়, আমার জাজমেন্ট হয়, সেটা আমি পারবো না। তুমি যতটা হাসতে হাসতে বলছো, পরিস্থিতি ততটা হাসির মতো কিন্তু তখন ছিল না। ছিল না তো, আমি যে একা এইভাবে কাজ করি, প্রথম দিকে তো প্রচুর এসেছে যে মেয়েদেরই তো জোর আছে, কারণ মেয়েদের তুমি রাতের অন্ধকারে যা ইচ্ছে করতে পারবে, দিনের বেলা করে দেখ, ক্ষমতাই তো নেই। তার মানে তুমি অ্যাকচুয়ালি তোমার পাওয়ার যেখানে কেউ দেখতে পাচ্ছে না সেখানে ইউজ করছো, যেখানে কেউ নেই সেখানে করছো। তাহলে তো মানে তোমরা পাওয়ারলেস, আমরা আমাদের পাওয়ার আছে। আর অত কিছু করার পর যে মেয়েটি বেঁচে থাকে, এই যে আস্তিটা দেখিয়েছে, মানে তার মানে আমাদের কত পাওয়ার আছে ভাই। তোমরা চেষ্টা করো, আমাদের হারাতে পারবে না। আমাদের সেই পাওয়ার আছে, আমাদের সেই শক্তি নেই। আর থাকবে তোর 4টে লোক একটা ছেলেকে ধরলেও সে পারে না, এটা তো ঠিক। আমরা একটা মেয়ে কোথাও, তাও আমাদের বুদ্ধি আছে, যেটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, সিক্স সেন্স আছে, যে ওইখানে একটা কিছু হতে পারে, আমি যাব না, আমি রাতে যাব না, বা আমি এটা করব না, এই জায়গাটা আমার ভালো লাগছে না, আমি টার্ন ব্যাক করি। এই সিক্স সেন্সটা আমাদের ছোটবেলা থেকে তৈরি হয়, কিন্তু ওদের তো সেটাও নেই। তো আমরা অনেক বেশি পাওয়ারফুল আমার মনে হয়। যে পিরিয়ডস এর পেন নিতে পারে মাসে মাসে, যে বাচ্চা ধারণ করে জেনে বুঝে অসুস্থ, বাচ্চা নেওয়াটা জেনে বুঝে অসুস্থতা, তুমি তোমার শরীরের একটা অঙ্গকে পুরো নার্চার করে দিবে, হ্যাঁ, তার মতো। এই জন্যই তো ভগবানও দিয়েছে সৃষ্টিকর্তা হিসেবে মেয়েদের, কারণ জানে তারা রাখতেও পারে। আমার মনে হয় পাওয়ারে যদি মেয়ের, আমি আমার ইয়ে তো অনন্যাদিকেও বলেছিলাম, যে যিনি না এসেছিলেন চাইল্ড রাইটস কমিশন সেক্রেটারি, বলেছিলাম যে মহিলা পুলিশ বাহিনী যদি রাত্রে বেশি করে দেওয়া হয় পুরুষের থেকে, আমার মনে হয় বিপদ অনেক। সকালে মেয়েদের ডিউটি না দেওয়াই যা দেওয়ার উচিত রাত্রিবেলা, তাহলে অনেক আমার মনে হয় যে বিপদ আপদ যা আছে, কারণ মেয়েরা থাকলে আশা করি তো কিছুটা কম। তোমার প্রোডাকশন হাউসটা কিরকম হতে চলেছে? মানে তুমি ওখানে আমি করলে মেয়েদের কাজ করবো, এটা আমার ইচ্ছে। কারণ যেটা আমার জনার, আমি তার বাইরে যাবো না, কারণ এটা আমার জনার, আমাকে বললে আমি বলে দিতে পারবো, কারণ আমার এটা শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, আর করতেও ভালো লাগে। সিলেকশনটা কিভাবে হবে যারা অভিনয় করবে? কারণ একটা ভয় থাকে মানুষের, যারা ধরো কেউই ইন্ডাস্ট্রিতে কোনোদিনও কাজ করেনি, প্রথম যখন ইন্ডাস্ট্রিতে পা দিচ্ছে, তাদের একটা ভয়, কিসের শিকার? সেটা তো ডিরেক্টর ঠিক করবে, তার সাথে সাথে দেখো বাজেট ঠিক করবে। ধরো এক যাকে চাইছে সে প্রচুর টাকা চাইছে, সেটার পর চাইলে যে কম চাইছে তাকে বলা যেতে পারে যে সম্ভব না, আমরা ছোট। কারণ অবশ্যই তো একটা সেইভাবে বাছা হবে, ওইভাবে। আমার মনে হয় কাজের ভিত্তিতে, আমার ওই রকম কিচ্ছু নেই। মানে আমি যদি যেমন আমার এখানে, আমি খুব দুঃখী যে আমার এখানে কোনো মেয়ে কেন কাজ করে, আমি রোজ ভাবি। কিন্তু সমস্যা হচ্ছে তারা
সমস্যা হয়তো আছে, সে আমার সাথে শেয়ার করবে, ভাবে যে এরা তো ভীষণ পছন্দের লোক, কেন শেয়ার করবে। তো আমার মনে হয় যে সেখানেও একই জিনিস থাকে, কারণ আমি মেয়ে, আমি মেয়েদের কথা অনেক বেশি শুনি, কিন্তু মেয়েলি কথা শুনবো। অবশ্যই পিরিয়ডস হতে পারে, অবশ্যই যে দিনটা পাস হয়েছে যে মেয়েদের চাকরি হাইকোর্টে, আমি মানি যে আমি লিখেও ছিলাম, কিন্তু পরে আমার মনে হয়েছিল যে ঠিকই তো, যে তার জন্য যদি মেয়েদের কম নেওয়া হয়, ক্ষতিটা তো আমাদেরই হবে। আর আমরা কেন আমাদের ক্ষতি চাইবো? তার থেকে একটু লড়ে নেবো, ওষুধ খেয়ে নেবো, কি করা যায়? এটা তো আমরা ফেলে দিতে পারবো না। ওদের নেই তো নেই, ওরা কষ্ট পায় না, বাট আমরা পাই। আমাদের বোঝাতে হবে। আমার মেয়ে যেমন বোঝে যে মা তোমার কষ্ট হচ্ছে, ঠিক আছে আজকে আমি হ্যান্ডেল করবো। তো আমার কলিগকেও সেভাবে বোঝাতে হবে যে আজকে আমি ভারী জিনিস তুলতে পারছি না, আর আমি নট ফিজিক্যালি ওয়েল। আমাদের কথা বলতে পিরিয়ডস ট্যাবুটাকে, সেক্স ট্যাবুটাকে বের করতে হবে সোসাইটিতে। মানে এটা ট্যাবু নয়, এটা একটা হওয়া উচিত, এটা স্বাস্থ্যকর জিনিস, একদম। এটা অস্বাস্থ্যকর নয়। ওর প্রোডাকশন হাউসের নাম কি? বৈঠকে এমনিতে আমার পডকাস্টের নাম হচ্ছে বৈঠকে বৈঠক, হ্যাঁ। আর প্রোডাকশন হচ্ছে আবার বৈঠক ছবি ঘর। বৈঠক একটা থাকবে, আবার বৈঠক আমার মেরুদণ্ড, আমি তো বলছি। এটা না থাকলে আমি আজকে এখানে থাকতে পারতাম না, রোজগার হতো না, খেতে পারতাম না। তো আবার বৈঠকে না থাকলে আমি আজকে, আমি যেখানে সেই পিতৃতন্ত্রের মধ্যেই পড়ে থাকতাম। আমার যে, আমিও যে পারি, যখন আমার এক্স হাজবেন্ড বলতে তোর দ্বারা হবে না, তুই পারিস না, তুই ইংরেজি বলতে পারিস না, তো আমি যেটা পারতাম সেটা কেউ বলতো না, যেটা আমার ম্যানেজমেন্ট স্কিল, আমার যে কোনো সিচুয়েশনে আমার মাথা ঠান্ডা হওয়া, এগুলো তো আমার স্কিল, আমার ব্যবসায়িক বুদ্ধি। সেগুলো নিয়ে কেউ বলেন। ইংরেজি বলাটা আমি এখনো ভালো বলতে পারি না, কারণ আমি সেটার উপর চেষ্টাই করি। আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলা নিয়ে কাজ করছি, আমি বাংলাতেই চাইছি। যখন আমি বাইরে যাই, যে গেলাম, আমি আমার মতো করে ইংরেজি বলেছি, কেন? কারণ আমি শিখেছি, এখানে এসে ফরেনার দেখেছি আমি, যারা ইংরেজি বলতে পারে না। এখানে উল্টোদিকে একজন আছেন বিশাল বড় আর্টিস্ট, তিনি ফ্রেঞ্চে কথা বলে, কিছু বলতে পারো না ঠিক করে। আমরা যা ইংরেজি বলি, দুজনে আমাদেরই মানে আনন্দ হয় যে আমরা একই গোত্রীয়। তো এটাই আর কি। এবার যে প্রশ্নটা করবো সেটা হয়তো একটু অন্যরকম, কিন্তু তোমার যদি কোনোদিন আবার সৌম্যদার সঙ্গে কাজের সুযোগ আসে, প্লিজ করবে? একবার এসেছিল, ও নাকি না করেছে, আমার কথা খবর এসছে। আমি ছোটবেলা থেকে একটাতে বিশ্বাসী যে প্রফেশনালিজম, আই ডোন্ট কেয়ার। আমি ওখানে অ্যাক্টরের সাথে কথা বলতে চাই, কাজ করছি, যে আমি এজ অ্যান অ্যাক্টর কাজ করবো, এজ অ্যান কলিগ কাজ করবো। আমাকে একজন দিয়ে তোমার প্রোডাকশনে কাজ দেবে, নিশ্চয়ই ক্যারেক্টার থাকলে কেন দেবো না? একদম। নিশ্চয়ই করবো। আর মানে আমার তাতে কিছু দায় আসে না। আমি সহচরীর বাবা হিসেবে তাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, স্বরলিপির হাজবেন্ড হিসেবে তাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। অ্যাজ অ্যান অ্যাক্টর তো আমার সাথে কোনো বিরোধ নেই। হ্যাঁ, তো আমি কেন তাকে ভাববো? এটা নিয়ে আমি কোনোদিন ভাববোই না, আমি কোনোদিন এসব নিয়ে। আমার বেসিক্যালি এগুলো নিয়ে কোনো, আমি ভীষণ মনে করি যে ক্রিয়েটিভ হতে গেলে আগে তোমাকে মাইন্ড, ইগোটাকে দূরে রাখতে হবে। ইগো থাকা দরকার নিজের ওপর, যে আজকে এটা পারলাম না, কালকে আমার করতেই হবে। কিন্তু পাশের বাড়ির সঙ্গে না করে নিজের সাথে সে লড়াইটা করা শুরু। ফিউচারে তোমার এখনো বিয়ের বা চিন্তা ভাবনা নেই? আবার বিয়ে কেন? আমার ভালো লাগে না, কারণ তুমি তো বিশ্বাস করো না। না, আসলে পুরুষ বন্ধু, যেহেতু আমি স্ট্রেট, আমি সমকামী নই বা অন্য কোনো ইয়ের ভাবনা চিন্তা আমি পারিনি। আমি মিশি সবার সাথে, বাট আমার হয়নি সেটা। আমার চিন্তা ভাবনা পুরুষ কেন্দ্রিক। তো সেখানে আমি চেষ্টা করেছি, অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে একটি পুরুষ তো পুরুষ হয়ে আসে আমার কাছে, মানুষ হয়তো আসেন। আমি আমি সবই একা করতে পারি, পুরুষরা যা যা করে এসেছে আগে। আমি তোমার গাড়িও চালাতে পারি, নিজে রোজগার করি, নিজে বেড়াতে যাই, সব মাকে মেয়েকে নিয়ে সব প্ল্যান করতে পারি। তাহলে আমি একটু পুরুষ হলে তাকে বন্ধুত্ব পরায়ণ হতে হবে, একটু বন্ধু চাই, এবং যা যা পাই না সেগুলো দিতে হবে অবশ্যই, যে কারণে একটি পুরুষ দরকার পড়ে। কিন্তু সমস্যা হচ্ছে তারা তো পুরুষ হয়ে আছে, তাদেরও কি বাইরের কাজ। তারা, আমার তো হয় না, আমাদের জন্মদিন মনে থাকে না, আমার তো মনে থাকে না, আমার সময় নেই, ফোন করার টাইম নেই। আমি অনেক সহ্য করে 3-4টের পর আই ডিসাইডেড যে না, যখন সেরকম আরেকটু দরকার, যেটা একটা ফিল হলে না, আলোচনাটাও ভালো। আমি এটা মনে করি যে সত্যি কথা বলতে, সৌম্য ব্যানার্জির সাথে আমার যতই ঝগড়া হতে পারে, আবার বৈঠকে যে ক্রিয়েটিভ মাইন্ড সেটা তৈরি রয়েছে। তো আমার ওরকম লোক না হলে আমার মনে হয় আমার আর সম্পর্ক তৈরি হবে না, কারণ ভীষণ ওয়েস্ট অফ টাইম। শেষ করবো, কিন্তু শেষ করার আগে জানতে চাইবো কেমন লাগলো তোমার সিনে কলকাতা ওয়াইটি মিডিয়ার সাথে আড্ডা? খুব ভালো লেগেছে, এবং প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং ছিল, এবং
বেশ মজা লাগলো কথা বলে। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তীকালে আবার কোনো নতুন অতিথিকে নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করুন সিনে কলকাতা ওয়াইটি মিডিয়া। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে।